ইমতিয়াজ ভুঁইয়া নিজের কক্ষে কিছু কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছেন। উর্মি ভুঁইয়া বিছানার উপর চার্লস ডিকেন্সের বিখ্যাত বই গ্রেট এক্সপিরিয়েশন বইটি পড়ছেন। এক অনাথ ছেলের পিপের জীবন সংগ্রাম, সামাজিক উন্নতি এবং ভালো মন্দের দ্বন্দ্ব নিয়ে লেখা এই বইটি। উর্মি ভুঁইয়া বইটি পড়ে অনাথ পিপের জন্য কখনো চোখে পানি এসেছে, আবার কখনো উপলব্ধি হয়েছে সামাজিক শ্রেণীবিন্যাস এই সমাজে কি ভয়ঙ্কর প্রভাব ফেলে। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীকে আর চোখে দেখছিলেন। কঠিন হৃদয়ের উর্মি ভুঁইয়াকে চোখের কোণা মুছতে দেখে একটু অবাকই হয়েছিলেন তিনি। যদিও পানি গড়ায়নি চোখ দিয়ে, তবে চোখে যে পানি এসেছিল তা তিনি নিশ্চিত। ইমতিয়াজ ভুঁইয়া নিজের যৌবনের কথা মনে পড়ে গেল। উর্মি ভুঁইয়া নামক নারীটি ছিল মায়াবিনী। কিভাবে যে তাকে বশ করে ফেললো সে বুঝতে পারেনি। নারীটির চোখ ধাঁধানো সৌন্দর্যই কি তার কারণ? ইমতিয়াজ ভুঁইয়া ভেবে কোনো কুলকিনারা পেলেন না। কি তেজ, কি ব্যক্তিত্ব, যা তাকে খুব সহজে আকৃষ্ট করে ফেলেছিল নারীটিকে মনে জায়গা দিতে। এখনও নারীটির সামনে ভেবেচিন্তে কথা বলতে হয়। একরকম ইস্পাত মানবী তিনি জীবনে কমই দেখেছেন। উর্মি ভুঁইয়া বইটি বন্ধ করে চশমা খুলে রাখলেন। তারপর উঠে রুম থেকে বেরিয়ে গেলেন। ইহাবের দরজায় নক খুলেন। খানিকক্ষণ পর ইহাব দরজা খুলে বলল, কিছু বলবে আম্মু? উর্মি ভুঁইয়া বললেন, ভেতরে আসবো? আসো। ছেলের খাটের উপর বসে ছেলেকে তার কাছে রাখলেন। ইহাব মায়ের করে মাথা দিয়ে বলল, আম্মু মাথাটা মালিশ করে দাও তো। উর্মি ভুঁইয়া মাথা মালিশ করে দিতে দিতে বললেন, তোমার নিজস্ব কোনো পছন্দ আছে ইহাব? ইহাব ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন কেন আম্মু? ছেলেকে তো বিয়ে দিতে হবে, বয়স তো তোমার কম হলো না। ইহাব আস্তে করে বলল, যদি বলি পছন্দ আছে তাহলে কি তুমি রাগ করবে? উর্মি ভুঁইয়া হাত থেমে গেল খানিকক্ষণের জন্য। তারপর ছেলের কপাল টিপে দিতে দিতে বললেন, রাগ করব কেন? কে সে, নাম বলো। তোমার বাবার সাথে কথা বলবো তাহলে এই বিষয়ে। সময় হলে বলবো। উর্মি ভুঁইয়া ভেবে চললেন, কে সেই মেয়ে যাকে পছন্দ করে তার ছেলে? ইহাব তো প্রেম করে না যতটুকু তিনি জানেন, কিন্তু পছন্দ আছে সেটা তো জানতেন না। অন্যদিকে ইহাব নিজের প্ল্যান অনুযায়ী আগাচ্ছে ভেবে মনে মনে হাসলো। পাপাকে রাজি করানো একটু ঝামেলার হলেও আম্মু সেটা সামনে নেবে তা ইহাব ভালো করে জানে। নিশাত কাজের ফাঁকে ফাঁকে গজল, নাশিদ ইত্যাদি প্রায় গায়। তার কণ্ঠ মাশাআল্লাহ। মারওয়ান মাঝে মধ্যে মন্ত্রমুগ্ধের মতো শুনে সুললিত কণ্ঠের সেই গজল। আজকেও সে রান্না করছে আর ছেলেকে গজল গিয়ে শোনাচ্ছে। নাওয়ান মায়ের কোলে চুপটি করে বসে থেকে শ্রুতিমধুর এই গজলটি শুনেই চলেছে। মারওয়ান আজকে সকালে উঠেই গেছে। রান্নাঘরের দরজা এসে স্ত্রীর গজলটি শুনে থেমে গেল তার পা। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল। তারপর নিশাত আচমকা থেমে যাওয়া বিরক্ত হলো বেশ। নাওয়ান ঘাড় ঘুরিয়ে বাবাকে দরজা দাঁড়ানো দেখে মায়ের কোলে লাফিয়ে উঠে বলল, উঠতে বাবা। নিশাত ঘাড় ঘুরিয়ে দেখলো মারওয়ান দাঁড়িয়ে আছে। বলল, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ছেলেকে নিন। মারওয়ান রান্না করে ঢুকে ছেলেকে কোলে নিল। নাওয়ান বাবাকে দেখে ঝাঁপিয়ে পড়ল একেবারে। নিশাত এতক্ষণ ঠিক করে কাজ করতেই পারছিল না, এখন একটু রিল্যাক্স লাগছে তার। মারওয়ান উকি দিয়ে চুলোর দিকে চাইল। কড়াইয়ে মাছ ভাজা হচ্ছে। তার নাক কুচকে গেল। মাছ তেমন একটা পছন্দ না তার। নাক কুচকে রেখেই বলল, প্রতিদিন মাছ রাখতে হবে কেন? গোষ্ঠীর অকাল পড়ছে? নিশাতের চলন্ত হাত থেমে গেল। মুখ কঠিন করে বলল, প্রতিদিন গোশত খাওয়ার শখ থাকলে কামাই করে খান, আপনাকে কেউ বাধা দিবে না। নিজের অল্প ইনকামে যা পারি তাই আনি, সংসারের খরচটা তো আমাকেই দেখতে হয়। দু একদিন বাজার করে দেখুন সবকিছুর দাম কত চওড়া। মুখ খালি খেতেই চায়, হাত পা তো কাজ করতে চায় না, তাই না? কথাটুকু বলে নিশাত আবার রান্নায় মনোনিবেশ করলো। তাকে আবার রেঁধে বেড়ে স্কুলে যেতে হবে। আজেরা আলাপ করার সময় নেই তার। মারওয়ান মুখ কঠিন করে তাকিয়ে থাকলো, কোনো কথার জবাব দিল না। ছেলেকে কোল থেকে নামিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। বিরক্ত লাগছে সবকিছু। নাওয়ান কান চুলকে বাবার যাওয়ার পানে তাকিয়ে আছে। তারপর মায়ের পা জড়িয়ে ধরল। নিশাত দেখলো মারওয়ান ছেলেকে রেখে গেছে। রাগ উঠল তার। কথা বলেনি তো কি হয়েছে?
ছেলেকে রেখে গিয়ে ঝাল মেটাচ্ছে অভদ্র পুরুষ। নাওয়ান বলল। আব্বা বাবার কাছে যান। নাওয়ান মায়ের কথা মেনে বাবার কাছে চলে গেল। মারওয়ানকে শুয়ে থাকতে দেখে নিজেও খাটের উপর উঠে বাবার বুকের উপর উঠে বসল। মারওয়ান চোখ থেকে হাত সরিয়ে ছেলেকে দেখে বলল। আমার কাছে কি? যা মায়ের কাছে যা। কিছু বলেও শান্তি পাই না। সব মায়ের কাছে সাপ্লাই করার জন্য বসে আছে মায়ের গুপ্তচর। তোর মা পাঠিয়েছে তাই না? যেন কি বলি সব খবর তার কানে পৌঁছে দিতে পারিস। বদ ছেলে। নাওয়ান কিছুই বুঝলো না। সে ঠোঁট বাঁকিয়ে ঘাড় নেড়ে বলল। পাতা পাপা। মারওয়ান বলল। পাজি হতচ্ছাড়া নচ্ছাড়। নাওয়ান বাবার সাথে আওড়ালো। পাজি হতচ্ছাড়া নচ্চা। এই তোর মাথায় তো বুদ্ধি কেন? নাওয়ান হাত নাড়িয়ে বলল। বুদ্ধি নাই। বলে ফিসফিস করে হেসে দিল সে। মারওয়ান ছেলেকে শুথালো। বাইরে যাবি? নাওয়ানের চোখ চকচক করে উঠল। বাবার উপর থেকে নেমে লাফ দিয়ে বলল। যাব তাহলে চাই। আরে এখন না, তোর মা আগে স্কুলে যাক। শোন, আমরা বাপ বেটা বাইরে খেতে যাব। এসব খাবার খাওয়া যায়? তুই কিচ্ছু খাবি না, বুঝলি? আচ্ছা। আর মাকে বলবি না। বল। বলবো না? বলবো না। এবার ঠিক আছে। নিশাত আজকে ছেলেকে কিছুতেই খাওয়াতে পারল না। ছেলে আর ছেলের বাবা খাপটি মেরে শুয়ে আছে। নিশাত স্কুলের সময় যাচ্ছে, তাই সে সবকিছু ঢেকে রেখে স্কুলে চলে গেল। নিশাতের যাওয়ার আওয়াজ শুনে বাপ ছেলে চোখ খুলে একে অপরের দিকে চাইল, তারপর ফিক করে হেসে দিল। মারওয়ান গেট আটকে এসে নিজের ফোনের বিকাশ অ্যাকাউন্ট চেক করলো। 5,000 টাকা আছে, হয়ে যাবে বাপ ছেলের আজকের খাওয়া। ছেলেকে রেডি করিয়ে নিজেও তৈরি হলো। তারপর নাওয়ানকে কোলে নিয়ে দরজা আটকে বাপ ছেলে নিজেদের গন্তব্যে রওনা হলো। এলাকার মধ্যে হাবিব ভাইয়ের পরোটা ভাজি বিখ্যাত। হোটেলে ঢুকে 4টে পরোটা, ডিম ও গরুর কলিজা ভুনা অর্ডার দিল মারওয়ান। সাথে একটা বুটের ডালও অর্ডার করলো। নাওয়ান বাবার কোলে বসে এপাশ ওপাশ চেয়ে দেখছে। একটু পর পর সব কিছু চলে আসলো। মারওয়ান ছেলেকে ডিম দিয়ে পরোটা খাইয়ে দিতে লাগলো, নিজেও পাশাপাশি কলিজা ভুনা বুটের ডালের সংমিশ্রণে পরোটা খেলো। মুখে দেওয়ার সাথে সাথে চোখ তৃপ্তিতে মুদে গেল তার। একটু ঝাল ঝাল লাগছিল যদিও, তবে স্বাদের কোনো তুলনা হয় না। কলিজা থেকে মশলা ছাড়িয়ে ছেলেকে খাইয়ে দিল। নাওয়ানও মাথা নাড়িয়ে মজা করে খেতে লাগলো। বাপ ছেলে সকালের নাস্তা ভালোভাবেই শেষ করলো। হোটেল থেকে বেরিয়ে পার্কের উদ্দেশ্যে হাঁটতে লাগলো মারওয়ান। এই পার্কটা তাদের বাবা ছেলে ভীষণ পছন্দের। কত সুন্দর প্রকৃতি। পার্কে ঢুকে মারওয়ান ছেলেকে কোল থেকে নামিয়ে দিল। নাওয়ানও ছাড়া পেয়ে দৌড় দিল সামনে। তাদের বাপ বেটার জন্য এই জায়গাটা একটা ট্যুরের মতন। চারপাশে সুন্দর সুন্দর ফুলের গাছ, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, বেলি, শিউলি, অশোক, জারুল ইত্যাদি বিভিন্ন ফুল গাছে ভরা এই পার্কটি। ছেলেকে নিয়ে প্রায় তার আশা হয় এখানে। নাওয়ান অনেক দূর দৌড়ে গেছে। মারওয়ান জোরে ডাক দিয়ে বলল, তুই থাক, আমি গেলাম। বলে সে উল্টো ফিরে হাঁটতে লাগলো। নাওয়ান বাবার কথা শুনে ভয় পেয়ে গেল। লাফিয়ে লাফিয়ে দৌড়ে আসতে লাগলো মারওয়ানের কাছে। মারওয়ান আর চোখে ছেলেকে লাফিয়ে লাফিয়ে আসতে দেখে আড়ালে হাসল। নাওয়ান দৌড়ে এসে বাবার পা জড়িয়ে ধরল। মারওয়ান হেসে বলল, পেঙ্গুইন একটা। ছেলে ভয় পেয়েছে দেখে তাকে নিয়ে কোলে পার্কের বিভিন্ন জায়গায় ঘুরলো। তারপর ছেলেকে নিচে নামিয়ে দিয়ে বলল, বাবাকে ধরতো ফয়েজ। বলেই দৌড়ে একটু দূরে চলে গেল। নাওয়ান হেসে দৌড় দিল ধরার জন্য। এভাবেই বাপ ছেলে দৌড়োদৌড়ি হাসি মজা সকালটাই পার হলো। দুপুর 1:30 বাজে। বাপ ছেলে খাওয়ার জন্য হাত ধুয়ে বসলো। গরম গরম খিচুড়ি, মুরগি ভুনা অর্ডার দিয়েছিল। চেয়েছিল গরু গোশত অর্ডার করতে, কিন্তু টাকা বেশি খরচ করে সমস্যা, তাই মুরগিটাই করেছে। ছেলেকে খাইয়ে দিল। বাচ্চাটা মজা করে খেলো। মারওয়ান জিজ্ঞেস করলো, কেমন রে ফয়েজ? মজা মজা। তোর মায়ের রান্না আছে মজা না? হুম। বাচ্চা মানুষ অত কিছু ভেবে বলেনি, মুখে মজা লেগেছে তাই দেখে এতটা মজা লাগছে তার কাছে। নিশাতের রান্নাও দারুণ মজার। মারওয়ান স্বীকার করুক আর না করুক, মায়ের পর নিশাতের রান্না ছাড়া কারো রান্নাই তেমন তার পছন্দের না। মারওয়ানের চোখে হঠাৎ করেই ক্লান্ত বিধ্বস্ত হয়ে
ঘরে ফেরা নিশাদের প্রতিচ্ছবি ভেসে উঠল। কি মনে করে খিচুড়ি মুরগি ভুনা পার্সেল করে দিতে বলল। বাসায় ফিরে বাপ ছেলে গোসল দিল, তারপর ঘুমিয়ে পড়ল। যেহেতু সারাদিন বাইরে ছিল তাই ঘুম সহজেই চোখে ধরা দিল বাপ ছেলের। নিশাত গোসল করে নামাজ পড়ল। ছেলে ঘুমিয়ে আছে। মারওয়ান দরজা খুলে আবারও ঘুমিয়ে পড়েছে। ভাত খেতে গিয়ে দেখলো একটু ভাতও পাতিল থেকে কমেনি। নিশাত চমকে গিয়ে ভাবলো, বাপ বেটা কিছু খায়নি, তার মানে বাচ্চাটা এখনো না খেয়ে আছে। সে দ্রুত রুমে গিয়ে তাদের ডাকতে যাবে, সেই সময় টেবিলের উপর প্যাকেট দেখে প্যাকেটটা খুলল। ভেতরে খিচুড়ি আর মুরগি ভুনা। নিশাত বুঝলো বাপ বেটা বাইরে খেয়েছে, তার জন্য নিয়ে এসেছি। আবার টাকা পেল কই? নিশাত মারনকে ঠেলে ডাকলো। মারন চোখ খুলে বলল, কি সমস্যা? এসব যে এনেছে টাকা কোথায় পেয়েছেন? তোর জানতে হবে? এনেছি, খাবি, ব্যাস। আশ্চর্য, টাকা কোথায় পেলেন জানতে হবে না? যদি হারাম টাকা হয়, এই টাকার খাবার আমি জীবনেও খাবো না। বাবার কাছে তো টাকা চাওয়ার কথা না, তাহলে এই টাকা পেলেন কোথায়? চাকরি তো ছেড়ে দিয়েছেন শুনছিলাম, আরেকটা জুটিয়েছেন নাকি? মারন চোখ বন্ধ করে বিরক্ত শব্দ করলো, বলো, ওই হারাম টাকার কোনো খাবার না, ওটা হারাম টাকার কোনো খাবার না। খেতে ইচ্ছে না করলে রেখে দে। নিশাত ভেবে পেল না কি বলবে। রেখে দিয়ে নিজের রান্না করা ভাতই বেড়ে খেতে বসলো সে। নিশাতের সন্দেহ হচ্ছে টাকা পেল কই এই ভাতের মা? তাকে না জানিয়ে কি কাজ করছে যে বলছেই না। নিশাত আর না ভেবে নিজের খাবারটা শেষ করলো। রাত 10টা। মারওয়ান বাইরে থেকে এসে দেখলো নাহওয়ান খেলছে। পুরো শরীর তার ঘামে ভিজে গেছে। শার্ট খুলে ফেললো সে। নাহওয়ান বাবাকে উদম রেখে বলল, বাবা নাঙ্গা কেন? মারওয়ান গরমে ত্যক্ত হয়ে বলল, নাঙ্গা থেকে শখ জেগেছে নাকি? আয়, তোকে নাঙ্গা করে দে। বলেই ছেলের দিকে এগিয়ে আসতে নিল। নাহওয়ান দৌড়ে দিয়ে মায়ের কাছে যেতে যেতে বলল, না, তাপা তাপা। সকাল সকাল বাজার করে এসেছে নিশাত। ঘামে শরীর জবজবে হয়ে গেছে তাহার। এসেই ফ্যান ছেড়ে ফ্লোরে বাজারের সকল সদাইপাতি ঢেলে নিল এক এক করে। 1 কেজি মুরগি, আলু, পেঁয়াজ, কিছু শাকসবজি, এগুলি বাজার করেছে আজ। কয়েকদিন চলে যাবে এতে। ফ্লোরে বসে মাসের বাজারের হিসেবটা করে ফেললো সে। সব কিছু গুছিয়ে সকালে নাস্তা বানাতে লেগে গেল নিশাত। যেহেতু শুক্রবারের দিন তাই আগেই সব কিছু জোগাড় করে রান্না বসাতে হবে। শুক্রবারের আমল করতে হবে। সপ্তাহের এই দিনটায় কোরআন তেলাওয়াত, দুরূদ পাঠ বেশি বেশি করে নিশাত। কালকে রাতের এক্সট্রা ভাত ছিল, সেটাকে ডিম সবজি দিয়ে ভেজে নামালো নিশাত। ছেলেকে ঘুম থেকে জাগানোর জন্য রুমে গেল। রুমে গিয়ে দেখলো বাবা ছেলে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। মাঝে মাঝে এই পুরুষটির দিকে চাইলে নিশাতের বড় মায়া হয়। এত পরিমাণে অলস এই পৃথিবীতে কেউ আছে বলে মনে হয় না। কাজ করার প্রতি এত অনাগ্রহ কেন ওই লোকের? নিশাত ভেবে কোনো কুল কিনারায় পায় না। ঘুমন্ত ছেলের কপালে চুমু দিয়ে নিশাত জেগে উঠল। আব্বা উঠবেন না, উঠুন তাড়াতাড়ি, ক্ষুধা লাগেনি বাবা? উঠে পড়ুন আমার মানিক। নাওয়ান মোড়ামুড়ি করে চোখ পিটপিট করে খুলল। নিশাত তা দেখে বলল, আমার ছানার ঘুম ভেঙেছে। নাওয়ান চোখ মুখ কুচলে গড়াগড়ি খেয়ে বাবার কোলের উপর হাত উঠিয়ে পা উঠিয়ে দিল। নিশাত বলল, আমার আব্বা কি আরো ঘুমাবে? একটু একটু। আরো ঘুমাবেন? আজকে শুক্রবার, আল্লাহর ঘরে যাবেন না? নাওয়ান চোখে আবারও কচলালো, তারপর মৃদু স্বরে বলল, যাবো বাবা, ওটা নাই। না, তোমার বাবাকে ওঠাও। নাওয়ান মোড়ামুড়ি করে বাবার গায়ের উপর উঠে ডাকলো, বাবা ওতো, চুল কপাল আজকে ওতো। মারওয়ান শিকুচকে বলল, ঘোড়া রানটা জ্বালাস না তো, ঘুমা, আমিও ঘুমাই। আজকে আল্লাহর কাছে যাবে না? নিশাত মন ভরে তার ছানাকে দেখে। আল্লাহ তার সন্তানকে অনেক বড় বানাক। নাওয়ান বাবার গায়ের উপর একবার উঠে আবার নামে, এটা তার কাছে একটা খেলা। মারওয়ান বিরক্ত হয়ে চোখ খুলো। নাওয়ান বাবাকে চোখ খুলতে দেখে ফিসফিস করে হেসে দিল। মারওয়ান ছেলেকে চ্যাংদোলা করে তার কোলের মধ্যে ঢুকিয়ে ফেললো। নাওয়ান বাবার কোল থেকে বের হওয়ার জন্য ছটফট করতে লাগলো। মারওয়ান বলল, আজকে তোকে বের হতে দিব না আলুর বাচ্চা, থাক এখানে। নাওয়ান হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। নিশাত বলল, ছাড়ুন আমার ছেলেকে, ওকে এরকম লেপটে ধরেছেন কেন? ব্যথা পাচ্ছে না ও? মারওয়ান ঘাড় ঘুরিয়ে বলল, আমার ঘুম ভাঙতে তুই শিখিয়েছিস? লেপটে ধরা তো তোকে দরকার,
আয় দৌড়ে। নিশাত মেজাজ খারাপ করে উঠে চলে গেল। এখন কথা বাড়ালেই ছেলের সামনে উঁচুপাল্টা কথা বলে মেজাজ আরো খারাপ করে ফেলবে। তখন বিরাট একটা ঝগড়া বেঁধে যাবে, তাই আগে ভাগে প্রস্থান করলো সে। মারোয়ান নিজের জাপটে ধরা হাতের দিকে তাকিয়ে দেখলো একজোড়া ছোট্ট ছোট্ট গোলগোল মায়াবী চোখ তার দিকে তাকিয়ে আছে। মারওয়ান বলল, বের হতে চাস? নাওয়ান মাথা নাড়িয়ে মারওয়ান বলল, আমার পিঠের উপর দাঁড়িয়ে পিঠটা ম্যাসাজ করে দিয়ে তাহলে। বলেই বাচ্চাটাকে ছেড়ে দিল মারওয়ান। নাওয়ান ছাড়া পেয়ে বাবার পিঠের উপর দাঁড়ালো, লাফিয়ে লাফিয়ে বাড়া দিতে লাগলো। মারওয়ান আরামে আবারও ঘুমিয়ে পড়লো। নাওয়ান কতক্ষণ লাফিয়ে ক্লান্ত হয়ে বিছানায় বাবার পাশেই বসল। বাবাকে আবার ঘুমিয়ে যেতে দেখে আর ডাকলো না। ছোট্ট শরীরটা নিয়ে আস্তে আস্তে বিছানা থেকে নামলো। রান্নাঘরে মাকে কাজ করতে দেখে মাকে ডেকে উঠলো। নিশাত সামনে তাকিয়ে বলল, আব্বা উঠেছেন? আসুন এখানে। আপনার আব্বা কই? ঘুমাই। আবারও ঘুমাচ্ছে? এই লোক এত ঘুমায় কি করে? শেষের কথাটুকু মিনমিন করে বলল, তারপর ছেলেকে কোলে নিয়ে রুমে গিয়ে মারওয়ানকে ঝাড়া দিয়ে বলল, এই উঠুন, তাড়াতাড়ি উঠুন। অনেকক্ষণ ডাকাডাকির পর মারওয়ান চোখ খুলল, বলল, আবার কি? উঠুন তাড়াতাড়ি। আজকে শুক্রবার শুনে বেশি বেশি আলসেমি করছেন তাই না? ধরো ঘুমোতে দে। শান্তি নাই, শান্তি নাই, কোথাও শান্তি নাই। লিলিপুটের বাচ্চার যন্ত্রণা। নিশাত কটমট করতে করতে বলল, উঠুন। আপনি এখন না উঠলে আমি সারাক্ষণ ডাকতে থাকবো, না হয় ছেলেকে রেখে চলে যাব আপনাকে জ্বালিয়ে কয়লা করে দিতে। মারওয়ান এক চোখ খুলে নিশাতকে একবার দেখে নিশাতের কোলে হাঁ হয়ে তার দিকে তাকিয়ে থাকা ছেলের দিকে তাকিয়ে বলল, আই কবুতর বাচ্চা, তুই আমাকে জ্বালাবি? নাওয়ান মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে মায়ের ঘাড়ে মুখ লুকালো। মারওয়ান ঠোঁটের কোণে হাসি রেখে নিশাতের দিকে তাকালো। নিশাত বলল, ওকে আবারও উল্টাপাল্টা নামে ডাকলেন কেন আপনি? কবুতর বাচ্চা মোটে উল্টাপাল্টা নাম না, কি আদরের সম্বোধন। তুই কি বুঝবি এসবে? নিশাত আর কথা না বাড়িয়ে বলল, প্লিজ একটু উঠুন, আমার শরীর ভালো লাগছে না। বাচ্চাটার হাত মুখ ধুয়েও নিজেও মুখ ধুয়ে খাবার খান। দয়া করে আর কথা বাড়াবেন না। ঘরের সমস্ত কাজ আমার করতে হয়, বাজার করা থেকে শুরু করে রান্না বান্না, ঘর গোছানো, স্কুল করানো। বিশেষ করুন প্রচুর হাঁপিয়ে উঠি আমি। আমারও তো বিশ্রাম করতে মন চায়, সারাদিন কাজকর্ম ফেলে ঘুমিয়ে থাকতে মন চায়, কিন্তু ওই যে দায়িত্ব শব্দটা আমায় ঘুমোতে দেয় না। কিন্তু আপনি দিব্যি সবকিছু মাথা থেকে ঝেড়ে ঘুমিয়ে থাকেন, অথচ বিয়ে দুজনের সম্মতিতেই হয়েছিল। কথাটুকু বলে নিশাত ছেলেকে নিয়ে প্রস্থান করলো। মারওয়ান কিছু বলার মতোই পেল না। আসলে তো নিশাত যা বলে গেল একটু মিথ্যে ছিল না এতে। বিছানা থেকে উঠে ছেলেকে নিয়ে আসলো, তারপর ব্রাশ করিয়ে জামা কাপড় বদলিয়ে দিল, নিজেও মুখ হাত ধুলো। সকালের নাস্তা ছেলেকে খাইয়ে তারপর সে খেলো। সারা সকাল নিশাতকে আর টু শব্দ করতে হয়নি, সব আগ বাড়িয়ে মারওয়ান নিজেই করলো। মাহাদি আজকে বাজার থেকে পোলাও গরুর গোশত কিনে এনেছে। সপ্তাহে এই একটা দিনই নিজের হাতে বাজার করার সুযোগ পায় সে। অন্যান্য দিন বিভিন্ন কাজে থাকে, যেহেতু কৃষি উদ্যোক্তা, তাই এদিক সেদিক তাকে সময় দিতে হয়। বাজার মাকে দেখিয়ে বলল, মা, আজকে গোশত কষা আর পোলাও করো তো, অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছে। মাইমুনা বেগম বললেন, এত মজাদার খাবার তোরা খাবি, আমার বড় মানিকটা তো খেতে পারবে না। হ্যাঁ রে বাবা, ওকে একটা ফোন দে না, ওকে আসতে বলি। মাহাদি বলল, সব কথায় ভাইকে না টানলে হয় না মা। তোমার বড় মানিক ফোন ধরলে তারপর তাকে আসতে বলো। এতদিন বলে কেউ আনাতে পারোনি, এখন তোমার পোলাও গোশত খাওয়ার জন্য তিনি এসে বসে থাকবেন। সহজ সরল হওয়া ভালো, কিন্তু এত সহজ সরল হওয়া ভালো না মা। বলেই মানহাকে হাঁক ছেড়ে রাখতে রাখতে মুখ হাত ধুতে কলপাড়ি গেল। মানহা ভাইয়ের ডাক শুনে গামছা নিয়ে কলপাড়ি গেল, তারপর বলল, ভাইয়া তোরা বিয়ে করবি কবে? আমাকে খালি খাটাস তুই আর ছোট ভাইয়া। মাহাদি বলল, আগে তোকে বিদায় করি, তারপর আমরা করব। ভালো করে কল চাপ, গায়ে শক্তি নাই। মানহা মুখ ফুলিয়ে বলল, তোর কল তুই চাপ, আমি তোর কামলা নাকি? এমন চোখ রাঙিয়ে কথা বলিস কেন? 100 বার বলবো, পাজি বদ, কাজ করার বেলায় ফাঁকিবাজি খালি। আমার পাটা ওই ডলনি দিয়ে ডলে দেয় সব কামা। মাহফুজ কোথা থেকে এসে যেন বলল, আমারটাও ডলে দে। মানহা ফুসফুস করতে লাগলো, পারবো না, নিজেরটা নিজেরা ডল। মাহফুজ চোখ রাঙিয়ে বলল, ডলবি না তাই না? দেখিস
স্বামীর গুতা খেতে খেতে জীবন পার হয়ে যাবে তোর। বড়দের সেবা করবি, তা না করে চ্যাটেং চ্যাটেং করছিস। মান্না চোখ মুখ ফুলিয়ে সেখান থেকে চলে গেল। মাহাদি বলল, ভেবে বললি কেন? ও ছোট, আমাদের আদরের। মাঝে মাঝে ওকে খেপালেও ও মনে কষ্ট পায়, এমন কিছু বলিনি। তুই এভাবে কেন বললি? কষ্ট পেয়েছে না? মাহফুজ বলল, মেঝো, এসব ওর নাটক। একটু পরই দেখবি পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে হাজির হয়ে যাবে। তাছাড়া আমাদের কাউকে সম্মান দেয় না, ডিরেক্ট তুই করে বলে। কত বড় বদতমিজ ভেবেছো একবারও? মাহাদি বলল, থাক বাদ দে, একমাত্র বোন, একটু হয়তো দুষ্টুমি করবেই, মুগ্ধ হয়ে যা। গরুর গোশত কষানো হলে মান্না বাটি নিয়ে বলল, আম্মা আমাকে একটু দাও, দেখি লবণ ঠিক হলো কি না। মাইমুনা বেগম বাটিতে এক টুকরো গোশত উঠিয়ে দিলেন। মান্না খেতে ধরতে মাহফুজ কোথা থেকে এসে বাজের মতো খাবলে গোশতের টুকরো হাতে নিল। মান্না চিল্লিয়ে বলল, তুই পাতিল থেকে নিতে পারতি না? আমারটা নিলি কেন? দে আমার গোস্ত ফেরত দে। বলেই মাহফুজকে তাড়া করতে লাগলো। মাহফুজ গোশতের টুকরো মুখে পুড়ে গোশত আবার বের করে বলল। নে খা। মান্না ভাইয়ের হাতের বাজুতে বাড়ি দিয়ে বলল, গিদর খবিস। মাহফুজ হেসে গোশত চিবোতে লাগলো। মান্না আরেক টুকরো গোশত ও চর্বি নিয়ে অন্য পাশে চলে গেল। নাওয়ানকে পাঞ্জাবি পরিয়ে চুল আছড়ে দিল নিশাত। আতর পাঞ্জাবিতে ডলে দিল। মারওয়ান গোসল করে বের হলো মাত্র। নিশাত বলল, দ্রুত করুন, খুতবা শেষ হলো বলে নামাজ শুরু হয়ে যাবে। এত সময় লাগান কেন সবকিছুতে? সপ্তাহের একটা দিন নামাজে যান, তাও এত আলসেমি। মারওয়ান বিছানা থেকে পাঞ্জাবি নিয়ে পরে নিল। নিশাত নাওহানকে হাতে আতর দিয়ে চোখ দিয়ে ইশারা করলো বাবাকে দিতে। নাওহান আতর নিয়ে বাবার পা জড়িয়ে ধরলো। মারওয়ান ছেলেকে বলল, কি রে, এই দূরের মধ্যে পা ধরে আছিস কেন? এটা নাও। নাওহান হাত এগিয়ে দিয়ে বলল। মারওয়ান আতর নিয়ে পাঞ্জাবিতে মাখলো। তারপর জায়নামাজ নিয়ে ছেলেকে কোলে নিয়ে ঘর থেকে বের হলো। নাওহান মাকে ডেকে বলল, মা যাই, আল্লাহর কাছে যাই। নিশাত মারওয়ানকে বলল। একটু ঝুঁকে দাঁড়ান। মারওয়ান লিলিপুট বলে একটু ঝুঁকলো। নিশাত ছেলেকে আদর করে বলল, জান আব্বা, আল্লাহ আপনাকে পুরস্কার দিবে। আচ্ছা। নিশাত দোয়া দুরুদ পড়ে উভয়কে ফু দিয়ে দিল। নামাজ পড়ে এসে খেতে বসেছে মারওয়ান। নিশাত আজকে চিকেন কারি শুটকি ভুনা করেছে। নাওয়ান মায়ের কোলে বসে আছে। নিশাত মুরগি টুকরো ছিঁড়ে ছিঁড়ে ছেলের মুখে দিল। নাওয়ান মাথা দুলে দুলে খেতে লাগলো। নিশাত বলল, আব্বা হাড্ডি খাবেন? খাবো। নিশাত গোস্ত ছাড়িয়ে হাড় আলাদা করে রাখলো। নাওয়ান বাবার প্লেটের হাড্ডির দিকে তাকিয়ে আছে। মারওয়ান তা দেখে বলল, এই, তুই আমারটা দিকে নজর দিচ্ছিস কেন? এটা আমি খাবো। নাওয়ান হেসে বলল, আমি আমি তোরগুলো আছে না, এগুলো খা। নাওয়ান মায়ের কোল থেকে নেমে বাবার প্লেটে থাবা বসিয়ে দিল। মারওয়ান চোখ বড় বড় করে বলল, সর্বনাশ, আসল জায়গায় হাত দিয়ে দিয়েছে। কি বুদ্ধি এই পণ্ডিতের! ছাড় আমার হাড্ডি। রাতারাতি বাবা ছেলের লড়াই লেগে গেছে হাড্ডি নিয়ে। সবসময় হাড্ডি নিয়ে বাবা ছেলে যুদ্ধ লেগে যায়। নিশাত ভালোই ফেসেছে। সেই কপালে হাত দিয়ে বাবা ছেলের দিকে তাকিয়ে আছে। বাপ বেটা উভয়েরই হাড্ডি পছন্দ, কেউ কাউকে দিতে রাজি না। এরকম কতক্ষণ খাবলা খাবলি চলবে। তারপর মারওয়ান পরাজিত ভঙ্গিতে হাড্ডি দিয়ে দিবে। বাচ্চা ছেলের সাথে এইরকম করতে হবে কেন? এই আধবুড়ো বুড়ো বেটার লেদা বাচ্চার মতো কার্যক্রম। উর্মি ভুইয়া বাড়ির সামনের লনে বসে বই পড়ছেন এবং চা খাচ্ছেন। অবসর পেলেই তিনি বইয়ে ডুবে যান প্রায়। খুবই মনোযোগ দিয়ে যখন বই পড়ছিলেন তখনই সেখানে ইহা পরিপাটি হয়ে হাতে বাইকের চাবি নিয়ে মায়ের পাশে বসলো। উর্মি ভুইয়া ছেলের উপস্থিতি টের পেলেন না। তিনি বইয়ের গভীরে একেবারে ডুবেই গিয়েছেন। ইয়াব মাকে বইয়ের পাতায় গভীরভাবে মনোনিবেশ করতে দেখে ডেকে উঠল, আম্মু, ও আম্মু। উর্মি ভুইয়া বইয়ের চোখ রেখেই বলেন, কি দরকার? দ্রুত বলে যেখানে যাচ্ছিলে যাও। ইহাব বলল, কোথাও যাচ্ছিলাম জানলে কিভাবে? বইয়ের মধ্যেই তো ডুবে আছো। উর্মি ভুইয়া বললেন,
সেটা জেনে তোমার কাজ কি? তোমরা বাপ ছেলে আমার সামনে চোরের মতো হয়ে থাকো, অথচ গ্রামের মানুষের সামনে বাঘের কারণ আগে বলবে, তারপর বলছি কিভাবে জানলাম। বলে বইয়ের এক পৃষ্ঠা ভাঁজ করে বইটি বন্ধ করলেন। তারপর চশমা খুলে চারপাশে গাছগাছালি প্রকৃতির দিকে তাকিয়ে চায়ের কাপে চুমুক দিলেন। এরপর চায়ের ফ্ল্যাক্স থেকে চা ঢেলে ছেলের দিকে চায়ের কাপ ঢেলে দিলেন। ইহাব ঝোঁক গিলে চায়ের কাপটা হাতে নিল। মা সবকিছু কিভাবে যেন জেনে যায়, সেটাই তার মাথায় ঢোকে না। উর্মি ভুইয়া বলেন, কি ভাবছো? মনে মনে ফন্দি করে লাভ নেই, সোজা সাপটা বলো। ইহাব চায়ের কাপে চুমুক দিয়ে বলল, এটা তোমার ভুল ধারণা আম্মু। আমরা নর্মাল থাকি অলওয়েজ। ভুল হলে তো ভালোই। কিছু বলতে চাও? না, এমনিতেই তোমার পাশে বসতে ইচ্ছে হলো। উর্মি ভুইয়া চায়ের কাপে আবারও চুমুক দিয়ে ছেলের দিকে চাইলেন। তারপর বললেন, তোমার চোখ তো ভিন্ন কথা বলছে। ইহাব ইতস্তত করতে করতে বলল, আমার পছন্দের মেয়ে সম্পর্কে জানতে চেয়েছিলেন আম্মু? উর্মি ভুইয়া চায়ের কাপ রেখে ছেলের বিপরীত পাশের চেয়ারে বসলেন। ছেলের চোখের দিকে তাকিয়ে বলেন, এবার বলো। ইহাব মাকে অন্য চেয়ারে বসতে দেখেই বলল, ও পাশে গেলে যে আম্মু? আই টু আই কন্ট্রাক্ট করতে, যেন কথাটা সহজে আয়ত্ত করতে পারি। আর এমনিতেও যে কোনো গুরুত্বপূর্ণ কথা আই টু আই হলে অপর পাশের মানুষটি কথাটা ঠিক কী অর্থে বলল তাও সহজে ক্যাপচার করা যায়। ইহাবের হঠাৎ করেই গরম লাগতে শুরু করেছে। আচমকা কথার তাল হারিয়ে ফেল যেন। মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে ভেবে তার ইতস্তত আরও বেরিয়ে গেল। যদি তার পরিকল্পনা আম্মু ধরে ফেলে তাহলে সবকিছু ভেসে যাবে। উর্মি ভুইয়া চোখে সরু করে ছেলের দিকে তাকিয়ে আছেন। তিনি গুঁড়ো স্বরে বললেন, এনি প্রবলেম? নো, নো প্রবলেম। এবার বলো তোমার পছন্দের মেয়েটির সম্পর্কে। একটা কাজে যাচ্ছি আম্মু, বাসায় এসে বলবো। চেয়ারে বসো, এখন শুনতে চাচ্ছি, এখনই বলো। তোমার জন্য সারাদিন অপেক্ষা করার সময় আমার নেই। ইফ ইউ ওয়ান্ট টু সে ইট নাও, আদারওয়াইজ আই উইল নেভার লিসেন টু ইউ এগেইন। বলে ইহাব চেয়ার ছেড়ে উঠতে নিলে উর্মি ভুইয়া বলে ওঠেন। এই কথার পরে ইহাবের বলার আর কিছু থাকে না। এখন মাকে না বললে আর কোনো দিনও যে এটা শুনবে না সেটা ইহাব খুব ভালো করে জানে। ইহাব শক্ত হয়ে চেয়ারে বসে গ্লাসে পানি ঢেলে খেলো। তারপর জোরে জোরে শ্বাস টেনে রবচিক গলায় বলল, আসলে আম্মু, মাহবুব আঙ্কেলের মেয়েকে আমার ভীষণ পছন্দ। উর্মি ভুইয়া ছেলের দিকে অবিশ্বাস্য নজরে চেয়ে আছেন। তিনি হতভম্ব করে জিজ্ঞেস করলেন, আর ইউ জোকিং? নো, নট জোকিং, আই এম সিরিয়াস। উর্মি ভুইয়া এখনো বিশ্বাস করতে পারছে না ছেলের কথা। কিভাবে সম্ভব? উনি তটস্থ ভঙ্গিতে বললেন, তোমার বাবা জানে? ইহাব মাথা নিচু করে বলল, না। তুমি কি জানতে না এই সম্পর্ক তোমার বাবা কোনোদিনও মেনে নেবে না? এমনকি তুমি হঠাৎ করে ধনী ফ্যামিলি ছেড়ে ওই ফ্যামিলির মেয়েকে পছন্দ করতে গেলে কেন? তোমার বন্ধু গ্রামে এসেছে? উর্মি ভুইয়া বললেন। ইহাবের চোয়াল শক্ত হলো। মাকে রাজি করাতেই হবে। মা রাজি না হলে তার কোনো পরিকল্পনা সফল হবে না। ইহাব মায়ের চেয়ারের পাশে হাঁটু গেড়ে বসল। তারপর খুব সফটলি বলল, আম্মু প্লিজ, পাপাকে রাজি করানোর দায়িত্ব তোমার। কিভাবে পছন্দ হলো জানি না, তবে তাকে ভালো লেগেছে। উর্মি ভুইয়া বললেন, এই কথা জানলে তোমার পাপা একটা খুনোখুনি বাঁধিয়ে ফেলবে। ওদের স্ট্যাটাসের সাথে আমাদের স্ট্যাটাস যাবে না বলে নানান হাঙ্গামা করবে। তুমি আছো না, পাপা কিচ্ছু করবে না। প্লিজ আম্মু, প্লিজ। খুব অনুনয় করে বলল ইহাব। উর্মি ভুইয়া বিভ্রান্ত হলেন। মনে হলো তার হিসেব কিছুতে মিলছে না। তিনি আবারও জিজ্ঞেস করলেন, তোমার বন্ধু বাড়িতে এসেছে, তার কোনো খোঁজ পেয়েছো? কথা হয় তোমার সাথে? কী কারণে গ্রাম ছেড়েছে এই বিষয়ে কিছু জানো? ইহাব উত্তর দিল না। শুধু তার চোখের সাদা অংশটুকু লাল হয়ে উঠল। মানা বই নিয়ে বসেছে। ছাত্র হিসেবে মোটামুটি ভালোই সে। মাইমুনা বেগমের ডাকে বই বন্ধ করে উঠোনে দৌড় দিল। মাকে উঠোন ঝাড়ু দিতে দিতে দেখে বলল, জি মা। মাইমুনা বেগম বললেন, উঠোনটা ঝাড়ু দে, আমি তোর মেজো ভাইকে ভাত দিয়ে আসি।
তুমি এই হাঁটুর ব্যথা নিয়ে ভাত দিতে যাবে? মেঝো ভাইয়া আজকে খেতে আসবে না? আসলে তো এতক্ষণে এসে পড়তো, হয়তো বা কাজের চাপ আছে। শুনেছি ঢাকা থেকে কৃষি সম্প্রসারণ প্রযুক্তি থেকে লোক এসেছে, মনে হয় তাদের সাথেই আলোচনা করছে। রাত হবে সম্ভবত, তাই খাবারটা দিয়ে আসি ঠান্ডা হয়ে যাওয়ার আগে। আচ্ছা, আমিই যাচ্ছি, তোমার যেতে হবে না। তুই যাবি? একা যেতে পারবি? তোকে ছাড়তে সাহস পাচ্ছি না, রাস্তায় এই ভর দুপুরে এমনিতেই ফাঁকা থাকে। আরে ভয় পেও না তো, বোরকা পরে এক দৌড়ে খাবার দিয়ে চলে আসবো। মাইমুনা বেগম তার উপর আবার কেমন যেন আগ্রহ পেলেন না। যুবতী মেয়ে একলা অতখানি পথে যাবে? বিপদ আপদের এমনিতেই রাগ ঢাক নেই, চারিদিকে যে পরিমাণে খারাপ খবর শোনা যায় তার বুক কামড় দিয়ে উঠল। তিনি নিজেও মেয়ের সাথে বোরকা পরে নিলেন। মানে জিজ্ঞেস করল, তুমি বোরকা পরলে যে? আমি যাচ্ছি তো। আরে তোর বাবা ঘুমোচ্ছে, না হলে তাকেই পাঠাতাম। তোকে একলা ছাড়তে ভয় করছে আমার, চল যাই। মানা আর কিছু বলল না, মাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ল। দুই মা মেয়ে গল্প করতে করতে হেঁটে যাচ্ছে সামনে। প্রতিমধ্যে ইহাব বাইক থামিয়ে মাইমুনা বেগমকে সালাম দিল। মানা অন্যদিকে মুখ ফিরিয়ে মায়ের দিকে সেটেই রইল। ইহাব এক পলক সেদিকে চেয়ে মাইমুনা বেগমের দিকে তাকালো। মাইমুনা বেগম সালামের জবাব দিয়ে বললেন, কিছু বলবে বাবা? না আন্টি, আপনাদের দেখে থামলাম। কোথায় যাচ্ছেন এই ভর দুপুরে? ইতিমধ্যে 5টি বাইক এসে ইহাবের বাইকের পেছনে থামলো। বাইক 5টি ইহাবের বন্ধুদের। মানহা প্রচণ্ড অস্বস্তিতে পড়ে গেল। মাইমুনা বেগমও বিব্রত হলেন, বললেন, বাবা তোমরা কোথাও যাচ্ছিলে মনে হয়, যাও। আমরা মাহুদির কাছে যাচ্ছিলাম খাবার দিতে। আপনি আমার কাছে দিন, আমি দিয়ে আসবো। আপনারা বাসায় চলে যান। জনমানবহীন এখানে আপনাদের জন্য সেফ না, আশা করি বুঝেছেন। মানহার দিকে তাকিয়ে কথাটুকু বলেই থামলো। মাইমুনা বেগম কি বলবেন ভেবে পাচ্ছেন না। ইহাবের কাছে খবরটা দিতে তিনি সাহস পাচ্ছেন না। ইহাব সেটা বুঝতে পেরে মাইমুনা বেগমকে আশ্বস্ত করে বললেন, আগের কথা ভুলে যান, আমিও মনে রাখিনি। আপনারাও মনে না রাখলে খুশি হব। ভরসা করে দিতে পারেন, খাবারটা আপনার ছেলের হাতেই পৌঁছবে। মাইমুনা বেগম কাপা হাতে টিফিন ক্যারিয়ারটা ইহাবের দিকে বাড়িয়ে দিলেন। ইহাব মুচকি এসে নিল। মানহা মাকে খামচে ধরে দিতে নিষেধ করলো, কিন্তু তার আগেই ইহাবের হাতের করতলে টিফিন ক্যারিয়ারের হাতল ছুঁছে। ইহাব মানহার দিকে তাকিয়ে বলল, আপনার আম্মুকে নিয়ে বাসায় যান। মায়ের হাত খামচে লাভ নেই। টিফিন ক্যারিয়ার নিশ্চয়ই আমি চুরি করব না, করলে বিরাট কিছুই করব। সামান্য টিফিন ক্যারিয়ার আমার চাহিদা নয়। মানহা মুখ কঠিন করে মাকে টেনে বাড়ির উদ্দেশ্যে উল্টো ঘুরে হেঁটে চলে গেল। ইহাব মুখে হাসি সরিয়ে গম্ভীর ভঙ্গিতে বাইকে বসলো। সাব্বির, পল্লব, আসিম, মুহিব ভ্যাবলার মতো তাকিয়েছিল এতক্ষণ। একমাত্র হাসান টিফিন ক্যারিয়ারটার দিকে তাকিয়েছে। তার শয়নের স্বপ্নে একমাত্র খাবার ঘরে। সাব্বির বলল, এই তাহলে তোর কান মাথাটা তাহলে? ইহাব চোখ রাঙিয়ে চাইল। নিশাত আজকে ঘরের প্রয়োজনীয় কিছু কিনতে মারওয়ানকে বলে এসেছিল, টাকাও দিয়ে এসেছে। কে জানে বাদামবাটা কিনেছে কিনা। স্কুলে আজকে প্রোগ্রাম ছিল। বিকেলে 4টা বাজে, এখন অনেক বেলা হয়ে গেছে। চারপাশে জনশূন্য প্রায়। নিশাতের কিছুটা ভয় লাগছে। কিছু দূর হাঁটতে 3জন বখাটে ছেলেকে দাঁড়িয়ে আড্ডা দিতে দেখলো। নিশাত চুপচাপ পাশ কাটিয়ে যাওয়ার সময় একজন বলে উঠল, আমাগো এলাকার বিয়েটা করা মাল। নিশাতের গা গুলিয়ে বমি চলে আসলো এই নোংরা কুরুচিপূর্ণ কথায়। দ্রুত কদম ফেলে প্রস্থান করতে নিলেই কারো শক্ত হাত তাকে থামিয়ে দিল। নিশাত চোখ বন্ধ করে ব্যাগ দিয়ে জোরে বাড়ি দিল হাতে। হ্যাঁ, আমাকে মারতে পারবি। জীবনে শুধু আমার সাথে পেরেছিস, ওদের চোপা পর কয়েকটা লাথি দিয়ে আসতে পারিস না? নিশাত পারওয়ানের কঠিন কণ্ঠ শুনে চোখ খুলল। মারওয়ানকে ওদের দিকে চোখ মুখ লাল করে তাকাতে দেখে বলল, চলুন বাসায়। ছেলেকে ধর। বলেই ছেলেকে এগিয়ে দিল নিশাতের দিকে। নিশাত কোলে তুলে নিল ছেলেকে। মারওয়ান হাতের হ্যাঙ্গার একত্র করে সামনের দিকে এগিয়ে দিল। ছেলেগুলো মারওয়ানকে দেখে কোনো প্রতিক্রিয়া করলো না। মারওয়ান বলল, কি বলছিলি? কেন রে, তুই জেনে কি করবি? তোর মতো বেড়ার কপালে এত মাখনের মতো কর্মঠ বউ কিভাবে মিলল রে? কিভাবে মিলল কে জানে? আরেকজন তাল দিয়ে বলল, বাতিমের রাজপাল বোরে বোরকা পরাইয়া আবার আকাম কুকাম করায় কিনা কে জানে।
এইসব লাইনে তো আবার টাকা বেশি, নইলে ঢাকা শহরের মতো এখানে এখনো আছে কেমনে শালা। ব্যাস আর কিছুই বলতে পারল না, খালি চপাত চপাত আওয়াজই এবং চিল্লানের শব্দে শোনা গেল। বিগত আধ ঘন্টা সবগুলো হ্যাঙ্গার ভেঙে রাস্তায় উপরেই পড়ে আছে। নিশাত হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কোলে নাওয়ানকে চেপে ধরে দাঁড়িয়ে আছে সে। থরথর করে কাঁপছে তার পুরো শরীর। মারওয়ানকে সে কখনোই এত রাগান্বিত হতে দেখেনি বিবাহিত জীবনের আজ 4 বছর। এই প্রথম মারওয়ানের কঠিন রাগ দেখলো সে। মারওয়ান যে বখাটে কুরুচিপূর্ণ কথা বলেছে তার গলায় পড়া দিয়ে বলল, তোর ভাগ্য ভালো মারামারি ছেড়ে দিয়েছে, নাহলে তোর জবান টেনে ছেড়ে ফেলতে 2 মিনিটও সময় লাগতো না আমার। মেয়ে ছেলে দেখলে বাজে কথা, বাজে ইঙ্গিত দিতে জিব্বা লকলক করে। আর কোনোদিন যদি মায়ের জাতে দেখে চোখ তুলে কুত্তার নজরে দেখেছিস, সেদিন তোর চোখ উঠিয়ে ফেলবো বাস্টার্ড। বলেই মুখের উপর লাথি দিল। মুখ থেকে গল গল করে রক্ত বের হতে লাগলো বখাটের। মারওয়ান কপাল থেকে ঘাম মুছে হাত নাড়ালো। মারামারি করতে গিয়ে প্রতিপক্ষের আঘাতও পেয়েছে সে। নিশাতের থেকে ছেলেকে নিয়ে সামনের দিকে হাঁটা দিল। নিশাত রোবটের মতো তার পিছনে হাঁটতে লাগলো। নিশাত চলছে। বাসায় এসে পাথরের মতো বসে থাকলে কিছুক্ষণ। নাওয়ান মায়ের কাছে ঘুরঘুর করছে। মারওয়ান মুখ ধুয়ে এসে নিশাতকে মূর্তির মতো দেখে বসে আছে। নাওয়ানকে কোলে নিয়ে অন্যরুমে চলে গেল। খেলনা বের করে ছেলের হাতে দিয়ে বলল, বাবা না আসা পর্যন্ত খেলো। নাওয়ান মাথা নাড়িয়ে খেলতে লাগলো। মারওয়ান নিজেদের রুমে গিয়ে নিশাতের পাশে বসে বলল, গোসল করে ফেলো, ভালো মুখ হাত ধাও, ক্ষুধা লেগেছে। নিশাতের কোনো নড়াচড়া নেই দেখে মারওয়ান নিজের বাহু দিয়ে বাড়ি দিল। তারপরও কোনো কথা বলল না নিশাত। মারওয়ান বলল, আজকে সব কথা ভুলে যাও, কিচ্ছু হয়নি। নিশাত নির্লিপ্ত ভঙ্গিতে বলল, কত কিছু হলো, কিছু হয়নি। এত জঘন্য কথা চাহনি আমাকে ঘুমোতে দেবে না? গোসল করলে সব ঠিক হয়ে যাবে। হবে না। মারওয়ান চোখ লাল করে বলল, মেজাজ খারাপ করিস না। তারপর স্ত্রীর বোরকা খুলে জামা কাপড় নিয়ে নিশাতকে নিয়ে বাথরুমে ঢুকলো। ঝর্ণা ছেড়ে নিশাতকে জ্বলে ডলে গোসল করাতেই লাগলো। নিশাত কেঁদে উঠে মারওয়ানের গলার শার্ট খামচে ধরে। মারওয়ান কিচ্ছু না বলে গোসল করিয়ে গা মুছিয়ে জামা কাপড় পরিয়ে দিল। ভাত বেড়ে নিশাতকে খাইয়ে দিল। তারপর বলল, ঘুমিয়ে পড়। এই যে জড়ি ধরেছে, পৃথিবীর শত বাজে কথা, বাজে চাহনি আর তোমার গায়ে লাগবে না, আমি লাগতে দেব না। বলে নিশাতকে শক্ত করে বুকে চেপে ধরল। তার বুকের শার্ট ভিজে একাকার হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ভারী নিঃশ্বাসের শব্দ শুনে মারওয়ান নিশাতকে আলাদা করলো। তারপর কপালে চুমু এঁকে দিল অনেকক্ষণ। স্ত্রীর পাশ থেকে আস্তে করে উঠে পাশের রুমে গেল। ছেলেকে গাড়ির সাথে গাড়ি বাড়ি দিতে লাগাতে দেখে বলল, ঘুমাবি না পেঙ্গুইন? নাওয়ান বাবাকে দেখে হেসে দিল। বলল, বাবা চিচুম চিচুম করে। তাই? গাড়ি দুটোকে বাড়ি দিয়ে বলল নাওয়ান। মারওয়ান বলল, ওরে বাবা আয়, তোর সাথে ঢিসুম ঢিসুম করি। নাওয়ান ঘাড় কাজ করে ছোট ছোট হাত দিয়ে বাবার শরীরে কতগুলো থাবা মারল। মারওয়ান হেসে ছেলের মার খেলো। তারপর হাতা গুটিয়ে যেই ছেলেকে ধরতে যাবে অমনি নাওয়ান বলে বাবা ফুরুত করে দৌড় দিল। ইমতিয়াজ ভুঁইয়া স্টাডি রুমে বসে মনোযোগ দিয়ে বিভিন্ন কাগজপত্র ঘাঁটছিলেন। টেবিলের উপর কফির মগ রাখা, কাগজপত্র ঘাটাঘাটি চক্করে তা ঠান্ডা প্রায়। উর্মি ভুঁইয়া আরেক মগ ধোয়া ওঠা কফি নিয়ে ওই কক্ষে হাজির হলেন। ইমতিয়াজ ভুঁইয়াকে মনোযোগ দিয়ে কাজ করতে দেখে আবার চলে যেতে চাইলেন, কিন্তু ইমতিয়াজ ভুঁইয়ার ডাকে তার চলন্ত পাজরা থেমে গেল। উর্মি চলে যাচ্ছে যে? উর্মি ভুঁইয়া কিছুটা কাঁপলেন মনে হলো। একটু নিঃশ্বাস ছেড়ে ঘুরে দাঁড়িয়ে বললেন, ভেবেছিলাম আপনার বোধহয় কোনো কাজ নেই দেখে বই পড়তে এসেছেন, তাই কিছু কথা বলতে এসেছিলাম, কিন্তু আপনি তো কাজ করছেন, এজন্য চলে যাচ্ছিলাম, পরে বলবো ভেবে। ইমতিয়াজ ভুঁইয়া কাগজপত্র বন্ধ করে স্ত্রীর দিকে এগিয়ে গেলেন। স্ত্রীর হাত থেকে কফির মগ নিয়ে স্ত্রীকে নিয়ে স্টাডি রুমের বিশাল বারান্দায় গেলেন। স্ত্রীকে দোলনায় বসিয়ে নিজেও পাশে বসলেন। তারপর বললেন, তোমার পাশে বসেছি দেখে রাগ করেছো? উর্মি ভুঁইয়া কথা বললেন না, চুপচাপ বাইরে তাকিয়ে রইলেন। ইমতিয়াজ ভুঁইয়ার স্ত্রীর মুখে নিজের দিকে ফিরিয়ে নিলেন। বললেন, উর্মি তুমি এত রাগী কেন? উর্মি ভুঁইয়া এবারও কথা বলতে পারলেন না। তার মুখ দিয়ে কথা মূলত বেরই হচ্ছে না। তিনি ঠক গেলেন। এখন যে সেই কথাটা বলবেন
সেটাই ইমতিয়াজ ভুইয়া ঠিক কী রিয়েক্ট করবেন সেটাই তিনি ভেবে কুলকিনারা পাচ্ছেন না। তার কিছুটা ভয়ও লাগছে। ইমতিয়াজ ভুইয়ার রাগ মারাত্মক ভয়ানক, একবার উঠলে থামানো মুশকিল। এখন তাকে জিজ্ঞেস করছে রাগী কেন, একটু পর নিজেই না ফায়ার হয়ে বসে থাকে তখন সামলাবে কে? উমি ভুইয়ার মনে হচ্ছে কথাটা বলা ঠিক হবে না। কি করবেন না করবেন এইসব ভেবে চলছেন তিনি। ইমতিয়াজ ভুইয়ার কোনো কথা তার কানেই ঢুকছে না। ইমতিয়াজ ভুইয়ার স্ত্রীকে ঝাঁকিয়ে বললেন, কি হয়েছে উর্মি, এত আপসেট কি জন্য? কি যেন বলতে চেয়েছিলে বলো, তোমার জন্য আমি সদা প্রস্তুত। উর্মি ভুইয়া এবার মুখ খুললেন, না থাক, অন্যদিন বলবো, আপনি নিজের কাজ করুন। ইমতিয়াজ ভুইয়া কফির মগে চুমুক দিয়ে স্ত্রীর দিকে বাড়িয়ে দিলেন। উর্মি ভুইয়া ফ্রি কুচকে নিলেন, বললেন, আমি কারো এটু খাই না, আপনি খান। অথচ এক সময় তুমি প্রচুর এটো খেতে উর্মি। ইমতিয়াজ ভুইয়া কথাটা বলে মগ রেখে স্ত্রীর পাশ থেকে উঠে গেলেন। উর্মি ভুইয়া মগটা হাতে তুলে নিয়ে চুমুক দিলেন। তার মাথা অলরেডি ব্যথা করছে। ইমতিয়াজ ভুইয়া স্ত্রীকে কফি খেতে দেখে মনে মনে খুশি হলেন, তবে মুখে কিছু বললেন না। তিনি বললেন, কি বলতে এসেছিলে বলো উর্মি, তোমার এরকম থতমত ভাব অদ্ভুত লাগছে। উর্মি ভুইয়া নিজেকে ঠান্ডা করলেন, কফির মগ পাশে রেখে বললেন, ইহাবের বিয়ের ব্যাপারে কি ভাবছেন? কি ভাববো আর, ভালো মেয়ে দেখা শুরু করতে হবে। ঘটককে বলেছি আমাদের স্ট্যাটাস অনুযায়ী মেয়ের সন্ধান দিতে। ঘটক মেয়েদের বায়োডাটা হাজির করলেই পছন্দ করে যাচাই বাছাই করে মেয়ে সিলেক্ট করব আমাদের আদরের পুত্রের জন্য, ব্যাস। উর্মি ভুইয়া এবার আসলেই ভয় পাচ্ছেন কিছু বলতে। যদিও ইমতিয়াজ ভুইয়াকে তিনি ভয় পান না, তবে ইমতিয়াজ ভুইয়ার রাগটা মারাত্মক ভয়ঙ্কর, যেটা তিনি সামলাতে পারেন না। ইমতিয়াজ ভুইয়া স্ত্রীকে অদ্ভুতভাবে বসে থাকতে দেখে কাছে গিয়ে বসলেন, বললেন, উর্মি কি হয়েছে তোমার, এমন অদ্ভুত বিহেভিয়ার করছো কেন? তোমার পছন্দের কোনো মেয়ে আছে? উর্মি ভুইয়া শক্ত হয়ে বললেন, হ্যাঁ, আসলে আছে একজন। ইমতিয়াজ ভুইয়ার ফ্রু কুচকে গেল, বললেন, কে সে, নাম বলো, তাহলে সেই মেয়েকে বউ করবো, তোমার যেহেতু পছন্দ। উর্মি ভুইয়া শাড়ির আঁচল দিয়ে কপাল একটু মুছে নিলেন। তার হাসপাস লাগছে কথাটা বলতে। শক্ত হয়ে রোবজিক গলায় বললেন, মাহবুব ভাইয়ের মেয়েকে আমার পছন্দ। ইহাবের নাম নেয়নি কারণ ইমতিয়াজ ভুইয়া ইহাবকে মারতে দ্বিধা করতেন না। অত বড় ছেলের গায়ে মা হয়ে মার খেতে কিছুতেই দেখতে পারেন না তিনি। ইমতিয়াজ ভুইয়া কথাটা শোনা মাত্র স্ত্রীকে ছেড়ে দিলেন। শীতল গলায় জিজ্ঞেস করলেন, কি বললে? উর্মি ভুইয়া বুকে কামড় দিয়ে উঠল। আল্লাহ জানে কি ঘটবে আজকে ঘরে। চোখ বন্ধ করে আবারও খুললেন, বললেন, মাহবুব ভাইয়ের মেয়েকে আমার পছন্দ। মেয়ে যথেষ্ট ভদ্র, হয়তোবা স্ট্যাটাস মিলে না আমাদের সাথে, কিন্তু ওকে আমার ছেলের বউ হিসেবে চাই। ইমতিয়াজ ভুইয়ার চোখ লাল হয়ে উঠেছে। কফির মগ এক আছাড়ে ভেঙে ফেললেন। উর্মি ভুইয়া ভয় পেলেন না, তবে কেঁপে উঠলেন। যা সন্দেহ করেছিলেন তাই হলো। ইমতিয়াজ ভুইয়া স্ত্রীকে শক্ত করে চেপে বললেন, কি তুমি কি বলছো, ভেবে বলছো কি? ওই পরিবার আমার দুই চোখের বিষ। তুমি কোন জ্ঞানে ওই পরিবারের সাথে আত্মীয় করতে চাও উর্মি? ইনফ্যাক্ট দুই চোখে সহ্য করতে পারে না উর্মি, তবুও ওই পরিবার থেকে মেয়ে আনার কথা ভাবলে কি করে? উর্মি ভুইয়ারও মনে এই প্রশ্ন যে আসেনি তা না। কয়েক বছর আগে ইহাব একটা নাম যেন তার সামনে কখনো না নেয় এই নিয়ে তুমুল গ্যাঞ্জাম করেছিল। উর্মি ভুইয়া সঠিক জানেন না ঠিক কী কারণে ইহাব ওই ইমতিয়াজ ভুইয়া ওই পরিবারকে দুই চোখে সহ্য করতে পারে না, যেখানে ইহাবের সাথে ছিল ওই পরিবারের একজনের আত্মার সম্পর্ক। ইহাব হঠাৎ করে ওই পরিবারের থেকে মেয়ে আনতে চাচ্ছে কেন? এই বিষয়েও আরও খোলাসা করে ইহাবের সাথে কথা বলবেন ভাবলেন। নিশাতের ঘুম ভাঙল রাত 8টা বাজে। সেই যে দুপুরে গোসল করে খেয়ে ঘুমিয়েছে, এখন চোখ খুলল সে। মাথা ব্যথা ছিঁড়ে যাচ্ছে, প্রচণ্ড খারাপ লাগছে তার। দুপুরের ঘটনা মনে করতে বুকটা ছ্যাদ করে উঠে। কেমন যেন দুনিয়াটা ঘুরে উঠছে, তার পেটে ভীষণ রকমের ব্যথা করছে। সে পেটে হাত চেপে গোঙাতে লাগলো। মারওয়ান রুমে প্রবেশ করে দেখলো নিশাত পেটে হাত চেপে আছে। দ্রুত নিশাতের কাছে গিয়ে বললাম, কি হয়েছে তোমার?
নিশাত আস্তে করে বলল, পেটে ব্যথা প্রচন্ড। হঠাৎ পেটে ব্যথা কেন? জানি না। মারওয়ান কি করবে ভেবে পেল না। হঠাৎ বিছানার দিকে তাকে বুঝে গেল। নিশাতকে কানে কানে আস্তে করে কিছু বলল। নিশাত চমকে গেল কিছুটা। মারওয়ান নিশাতকে ধরে টয়লেটে নিয়ে গেল। প্রয়োজনীয় জিনিসপত্র এগিয়ে দিয়ে ছেলের কাছে গেল। নাওয়ান কতগুলো খেলনা ছড়িয়ে খেলছে আর আল্লাহ আল্লাহ করছে। মায়ের কাছ থেকে শিখেছে এটা নিশ্চয়। মারওয়ান ছেলেকে কাঁধে চেপে ঘোরাতে লাগলো। নাওয়ান মজা পেয়ে খিলখিল করে হাসল। নিশাত রুম থেকে বেরিয়ে কোনো রকম হেঁটে রান্নাঘরে আসলো। যতই খারাপ লাগুক রাতে তো আজকে হবেই। নিশাত দেখলো চুলোর উপর দুটো পাতিল রাখা। এগুলো এখানে কে রেখেছে? ভাবতে ভাবতে পাতিলের ঢাকনা উঠিয়ে দেখলো ভাত আর তরকারি রান্না করা। নিশাতের কপাল কিছুটা প্রশস্ত হলো। কে রান্না করলো? আমি রেখেছি, একটু কষ্ট করে খাও আজকে। হয়তো বা অতটা ভালো হয়নি, তবু আজকে চালিয়ে নেওয়া যায় কিনা দেখো। নিশাত আজকে অবাকের উপর অবাক হচ্ছে। মারওয়ানকে চিনতে একটু অসুবিধা হচ্ছে। হঠাৎ এরকম অদ্ভুত আচরণের কারণ কি? এসব ভাবতে ভাবতে খেয়াল করলো মারওয়ান চুলোয় ছোট্ট একটা পাতিলে পানি বসিয়েছে। মারওয়ান নিশাতকে একরকম ভ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে বলল, যাও শুয়ে থাকো, আমি গরম পানি নিয়ে আসছি। নিশাত কোনো কথা না বলে আস্তে করে হেঁটে চলে গেল। নাহওয়ান মাকে দেখে দৌড়ে আসলো। মায়ের পা জড়িয়ে ঠিক করে হেসে মায়ের দিকে তাকালো। নিশাত ছেলের চোখের ভাষা বুঝলো, ছেলেকে কোলে নিল। অনেকক্ষণ পর মায়ের কোল পেয়ে আরামে বাচ্চাটা কাঁধে মাথা ফেলে পড়ে শুইল। নিশাত বলল, আব্বা ভাত খেয়েছেন? খেয়েছি, বাবা খাইয়ে দিচ্ছে। নিশাত মন ভরে তার ছানাকে আদর করলো। তার কলিজার টুকরোই বাচ্চাটা। আর একটু শক্ত করে জাপটে ধরলো ছেলেকে। ছেলেও মায়ের পেয়ে আরও সেটে গেল মায়ের বুকে। মায়ের শরীরে ঘ্রাণেই সব কিছু ভুলে যায় সন্তানরা। নিশাতের আজকে অনেক মায়ের কথা মনে পড়েছে। কতদিন হলো মা বাবার খোঁজ নেওয়া হয় না। খোঁজ নিলে আরেক বিপদ। তারা নিশাতকে মারওয়ানের সংসার ছেড়ে চলে আসতে বলেন। নিশাত এইসব শুনতে চায় না বিধায় ফোন দেওয়া বন্ধ করেছে। তারা ফোন দিলেও এড়িয়ে চলে, ফোন ধরে না, সাইলেন্ট করে রেখে দেয়। সবাই যতটা সহজভাবে বলে সংসার ছেড়ে চলে আসতে, সংসার ছাড়া কি অতটা সোজা? নিশাতের বাবা মায়ের প্রতি অদৃশ্য একটা ক্ষোভ আছে। তখন ছেলেকে যাচাই বাছাই না করে কেন বিয়ে দিল? আর এখন বা কেনই বা তাকে সংসার ছেড়ে আসতে বলে কেন? তার একটা সন্তান আছে, ওকে বাবা মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত করার অধিকার নিশাতের নেই। এতে আল্লাহ তাআলা ভীষণ নারাজ হন। তালাক হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ। এই নিষ্পাপ ফুলের মতো বাচ্চার কি দোষ? ওর তো বাবা মা দুজনকে প্রয়োজন। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেল নিশাত। মারওয়ান পানি নিয়ে এসে দেখলো ছেলে মায়ের কোলে ঘাপটি মেরে আছে। গামছা ভাঁজ করে গরম পাতিলে ছেঁকা দিল। তারপর নাহওয়ানের দিকে তাকিয়ে বলল, এই পান্ডা, তুই মায়ের কোলে উঠেছিস কেন? নিশাত ও নাহওয়ান উভয়ই চমকে উঠল। মারওয়ান তাদের দিকে এগিয়ে এসে বলল, আমার কোলে আয় নাট বল্টু। নাহওয়ান মাথাটা আরেকটু বের করে আবারও মাকে জাপটে ধরল। মাথা নাড়িয়ে না বলল, অর্থাৎ সে যাবে না। মারওয়ান কিরমির করতে করতে বলল, তুই আসবি, তোর মাও আসবে, দ্রুত কোলে আয়, চিলমচির বাচ্চা। নিশাত চোখ রাঙিয়ে বলল, ও থাকতে চাইছে, থাকুক না। আপনি আমার বাচ্চাটাকে উল্টাপাল্টা নামে ডাকা বন্ধ করুন। হ্যাঁ, নিজের একটা বাচ্চা, আমি তো দুধ ভাত। বলেই নাহওয়ানকে জোর করে কোলে নিল। নাহওয়ান হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো মায়ের কোলে যাওয়ার জন্য। মারওয়ান গরম গামছাটা নিশাতের হাতে দিয়ে বলল, এটা পেটে চেপে ধরো, আর এই যে গরম পানি, এটা খেও। বলে গ্লাস আর গামছা নিশাতের দিকে এগিয়ে দিল। তারপর ছেলেকে নিয়ে বাইরে বের হতে হতে বলল, তোকে কিন্তু মারবো ফায়াজ। নাহওয়ান কেঁদে হাত পা ছুটতে লাগলো আর বলল, মার কাছে যাবো না, বাবার কাছে থাক, মা মধু নিয়ে বসে রে, তোর মা চা দিতে পারবে, তা আমিও পারবো, সুতরাং সুন্দর করে কোলে খাপটি মেরে থাক। নাহওয়ান বাবার দিকে কতক্ষণ তাকিয়ে থেকে বলল, দুধু কাপো, দুধু দাও। মারওয়ান এতই অবাক হলো যে মুখ থেকে কথাই বের হলো না কোনো। কিছুক্ষণ পর চোখ রাঙিয়ে বলল, 2 দিনের আনটা আমার সাথে আর কি করিস? কত বড় বদ। নাহওয়ান বাবার কোনো কথাই কানে ঢুকালো না। দুধ খাওয়ার বায়না করে যেতেই থাকলো। শেষে আর না পেরে মারওয়ান নিশাতের কাছে দিয়েই বলল, খা যত খুশি,
আর আসিস বাবার কাছে, তোকে আলু ভর্তা বানাবো। নারওয়ান মায়ের কোলে ঘাপটি মেরে ছোট ছোট চোখ বের করে উক্কি দিয়ে বাবার দিকে চেয়ে ফিচফিচ করে হাসলো। মারুয়ান চোখ রাঙিয়ে তাকালো। ইহা বাসায় ঢুকে বাসার পরিবেশ একেবারেই থমথমে দেখলো। উর্মি ভুইয়া সোফায় বসে থাকতে দেখে মায়ের দিকে এগিয়ে গেল। মায়ের পাশে বসে বলল, কিছু হয়েছে আম্মু? তোমার মাহবুব আলমের মেয়েকে বিয়ে করার রিজন কি ইহাব? উর্মি ভুইয়া ছেলের দিকে শীতল চোখে চাইলেন। ইহাব মায়ের চাহনির দিকে কিছুটা ফরকালো, বলল, কি হয়েছে আম্মু? কোনো রিজন নেই আম্মু, তার মেয়েকে পছন্দ, ব্যাস এতটুকুই। কিন্তু আমি যতটুকু জানি তুমি ওই পরিবারের কাউকেই সহ্য করতে পারো না, তাহলে হঠাৎ করে ওই পরিবারের মেয়েকে পছন্দ করার কোনো কারণ তো আমি দেখি না। আর তোমার সাথে ওই ফ্যামিলির কি হয়েছিল যার জন্য ওদের তুমি দেখতে পারো না? ইহাব কেঁপে উঠলো ভিতরে, বলল। ইহাবের চোখের কোণা লাল হয়ে গেল। হাত মুষ্টিবদ্ধ করে আবার খুলে নিজেকে স্বাভাবিক করলো। নরম সুরে মাকে বলল, একটু ঝামেলা চলছিল তখন, এখন সব ঠিক হয়ে গেছে। তুমি তোমার ছেলেকে অবিশ্বাস করো আম্মু? উর্মি ভুইয়া ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ, তারপর বললেন, অবিশ্বাস করি না, কিন্তু বিশ্বাসও পুরোপুরি করতে পারছি না, কোথাও বাচ্চে মনে হচ্ছে। বলেই তিনি দাঁড়িয়ে গেলেন। তারপর কিছু মনে পড়ার ভঙ্গিতে বললেন, শোনো, তোমার বাবার সাথে আমার এই বিষয়ে বিরাট ঝগড়া হয়েছে। তোমার বাবা প্রচণ্ড ক্ষেপে গিয়েছেন ওই পরিবারের মেয়েকে বউ করতে চাই শুনে। কাপ, মগ, ড্রেসিং টেবিলের আয়না সব ভেঙেছেন তিনি। এখন তুমি কিভাবে তাকে ম্যানেজ করবে বা রাজি করাবে, এটা একান্তই তোমার ব্যাপার। তোমাদের বাপ ছেলেকে যেন আমার ত্রিসীমানাও না দেখি। বই উপরে চলে গেলেন তিনি। ইহাব মনে মনে তারপর পরবর্তী পরিকল্পনা ভেবে ফেলো, বাবাকে রাজি করাতেই হবে। মাহবুব আলমের বাড়িতে ঢাকা থেকে বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছেন পাত্রের মা ও তার পরিবার। মাহবুব আলম মেয়ের বিয়ের ব্যাপারে এখনই ভাবেনি, কিন্তু পাত্রপক্ষ কিভাবে যেন খোঁজ নিয়ে চলে এসেছেন। ছেলে ইঞ্জিনিয়ার, দেখতে শুনতে ভালোই, হাই ক্লাস ফ্যামিলি, কিন্তু মাহবুব আলমের মেয়েকে অত দূরে পাঠাতে দারুণ আপত্তি। তাই পাত্রের পরিবার থেকে কিছুদিন সময় চেয়ে নিয়েছেন তিনি। এখনই বিয়ের ব্যাপারে কিছু বলেননি, মেয়েকেও দেখাননি। মানহা নিজেও বাবা মাকে ছেড়ে অত দূর যেতে রাজি না। কলেজ যাওয়ার আগে মাকে বারবার বলেছে, আমি অতদূর কিছুতেই বিয়ে করব না। তোমরা যদি আমার বিয়ে দাও তাহলে আমি আর কোনোদিন তোমাদের এখানে আসবো না। বলে হনন করে হেঁটে বাসা থেকে বেরিয়ে গেল। মাইমুনা বেগম নিজেও কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না, তাই মেয়ের যাওয়ার পানে তাকিয়ে রইলেন। মানহা মেজাজ খারাপ করে কলেজ যাচ্ছে। পথে বাইক নিয়ে ইহাব ও তার পথ আটকে দিল। মানহা কিছুটা ভয় পেল। সে পাশ কাটিয়ে যেতে নিলে ইহাব বলল, শুনলাম তোমার বিয়ের সম্বন্ধ এসেছে। মানহা কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে ব্যাগ শক্ত করে চেপে ধরে। ফালতু লোক বলে পাশ কাটিয়ে দ্রুত চলে গেল। ইহাব তা দেখে হাসলো, বলল, যাও কলেজে, খুব শীঘ্রই দেখা হবে আমাদের। তখন এই ফালতু লোক তোমায় মন ভরে দেখবে। তুমি হবে শুধুই আমার অধিকার, আর কারো উপর তোমার কোনো অধিকার থাকবে না। সেই দিন খুব বেশি দূরে নয় মানহা আফরিন। যত খুশি ছটফটিয়ে নাও, ধরা তুমি আমার খাঁচাই দিবে। আজকে 3 দিন পর স্কুলে যাচ্ছে নিশাত। 3 দিন মারওয়ান যথেষ্ট খেয়াল রেখেছে তার। আজকে একটু স্বাভাবিক হয়েছে সে। এতদিন মানসিক একটা ট্রমার মধ্যে ছিল। সেদিনের কথাগুলো হজম করতে বেশ বেগ পেতে হয়েছে। তবে আল্লাহর অশেষ রহমতে নিশাতকে এই কয়েকদিনে পুনঃসাপোর্ট দিয়েছে মারওয়ান আজাদ নামক বিড়িখোঁচা। তার এই রূপ ভীষণ অবাক করেছে নিশাতকে। এবার বুঝি লোকটা একটু মানুষ হবে। রান্নাবান্না সারতে সারতে এইসবই ভেবে চলেছে নিশাত। আল্লাহ যদি তাকে সংসারের প্রতি এবার একটু মনোযোগী করে, তাতেই আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। মারওয়ান আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছে। উঠেই বিড়ি টানা শুরু করে দিয়েছে। কয়েকদিন বিড়ি টানতে পারেনি, এই শোকে আজকে আরও কয়েকটা বিড়ি বেশি টানবে বলে ফোন করেছে। নিশাত রুমে ঢুকে মারওয়ানকে আয়েশ করে বিড়ি টানতে দেখে অবাক হয়ে তাকালো। মারওয়ান নিশাতকে এরকম হাঁ হয়ে তাকাতে দেখে বলল, কি হলো, খাবে? হাতে সিগারেট নিশাতের দিকে বাড়িয়ে বলল। নিশাত মুখ কুচকে বলল, আপনার গায়ে কি আবারও ইবলিশ ভর করেছে? মারওয়ান নিজেকে ভালোভাবে দেখে বলল, কই না তো, তুমি দেখতে পাচ্ছ? দেখতে পাওয়া লাগবে কেন? যার গায়ে শয়তান ভর করে সে খারাপ কাজ বেশি বেশি করে, এতেই তো বোঝা যায় ভর করেছে কিনা। মারওয়ান
হাতের ফাঁকে সিগারেট গলিয়ে মুখে ধোয়া ছেড়ে আয়েস করে বসল। বলল, কি জানি, হয়তো হাদিস জানি না আমি। তুমি স্কুলে যাচ্ছ? যাও, সাবধানে যাবে, কেমন? নিশাত হতাশার প্রচুর। এই লোক ভালো হবার নয়, ভেবেছিল বোধহয় ভালো হয়ে গেছে, এখন দেখি আবারও বিয়ে টানতে লেগে গেছে। তাহলে এই কয়দিন ঠং করছিল তার সাথে? সে বেশ শান্ত স্বরে বলল, আপনি কি কাজবাজ কিছুই করবেন না? মারওয়ান খাটে হেলান দিয়ে শুয়ে বলল, আসলে কাজ করতে আলসেমি লাগে। যেদিন আলসেমি কমবে সেদিন কাজ করব, পিঙ্কি প্রমিস। নিশাতের আর কথা বলতে ইচ্ছে হলো না। ছেলেকে উঠাতে লেগে গেল। তার ছানাকে খাইয়ে সে স্কুলের উদ্দেশ্যে বের হবে। নাওয়ানকে উঠিয়ে হাত মুখ ধুয়ে দিল নিশাত। বাচ্চাটা মাকে আঁকড়ে ধরে আছে। মুখ ধুয়ে এসে বাবাকে বসে থাকতে দেখে মায়ের কোলেই থেকে বলল, উঠতে বাবা। বলে ছোট ছোট দাঁত বের করে হাসলো। মারওয়ান ছেলেকে দেখে নজর সরিয়ে ফেল। বাচ্চাটা বাবাকে চোখ সরিয়ে ফেলতে দেখে মুখ চুপসে ফেলল। বাবার দিকে চেয়ে কানে হাত দিয়ে ডলতে লাগলো। নিশাত ছেলেকে জিজ্ঞেস করল, নাস্তা খাইয়ে দিব আব্বা? নাওয়ান বাবার দিকে ছলছল নয়নে তাকিয়ে আছে এখনো। বাবা তাকে দেখে চোখ ফিরিয়ে নিল কেন? বিষয়টা বাচ্চার হৃদয় আঘাত এনেছে। নিশাত ছেলেকে মারওয়ানের দিকে তাকিয়ে থাকতে দেখে হেঁটে মারওয়ানের কাছে গেল। বলল, ছেলেকে ধরুন। মারওয়ান হামি দিয়ে বলল, পারবো না, কোরআনিতে আলসেমি লাগছে। আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে। আপনার এসব আলগার ঢঙের আলাপ অন্য কোথাও করবেন। আসছে ডায়ালগ দিতে, আলসেমি লাগছে। বলে ছেলেকে মারওয়ানের কোলে দিয়ে দ্রুত হেঁটে চলে গেল। নাওয়ান মায়ের যাওয়ার দিকে চেয়ে মাথা ঘুরিয়ে বাবার দিকে চাইল। মারওয়ানও তার দিকে ফ্রিকুচকে চেয়ে আছে। বাচ্চাটা অবুজের মতো বাবার দিকে চেয়ে আছে। মারওয়ান ফ্রিকুচকে রেখেই বলল, বাচ্চাটা বাবার দিকে তাকিয়ে বলল, তুই যেভাবে ইনোসেন্ট মুখ করে থাকিস, তুই তো এত ইনোসেন্ট না পটলের বাচ্চা। পুতুল কি? জানি না, তোর সাথে রাগ করেছে। রাগ করছ? হ্যাঁ। কেন? তুই মাকে খুঁজিস শুধু, বাবাকে তোর কি দরকার? নাওয়ান মাথা চুলকে বাবার শরীর বেয়ে উঠে ঘাড়ে মাথা ফেলে গলা জড়িয়ে ধরল। মারওয়ান কিছু বলতে গিয়েও পারল না। ছোটি ক্ষীণ হাসি খেলে গেল তার। এটা তার বাচ্চা ভেবেই জড়িয়ে ধরল শক্ত করে। নাওয়ান বাবার ছোঁয়া পেয়ে আরও সেটে গেল। মারওয়ান ছেলেকে জড়িয়ে রেখেই বলল, এই বয়সে ব্রিটিশ বুদ্ধি নিয়ে চলিস? কিভাবে বাপ মাকে পটাতে হয় ভালো করে জানিস, লিলিপুটের বাচ্চা। নাওয়ান ফিচফিচ করে হেসে দিল। মারওয়ান ছেলের নাকে নাক ঘষে আদর করে দিল। সকাল থেকে ইহাব এবং ইমতিয়াজ ভুঁইয়া খুবই খোশ মেজাজে আছে। গুরুত্বপূর্ণ খবর, ইমতিয়াজ ভুঁইয়া ইহাবের পছন্দকে হ্যাঁ জানিয়েছে। ইহাব বাবাকে ঠিক কী বলে রাজি করিয়েছে সেটা অজানা সকলের। খবরটা শুনে ভুঁইয়া বাড়ির একমাত্র কন্যা ইনাবা ভুঁইয়া শহর থেকে ব্যাগপত্র সব কিছু নিয়ে হাজির হয়ে গেছে। এসে চিলাচিলি জুড়ে দিয়েছে সে। মায়ের কাছে গিয়ে বলল, আমার কি এ বাসায় কোনো গুরুত্ব নেই আম্মু? কিভাবে পারলে আমাকে ছাড়া ভাইয়ের জন্য পাত্রী পছন্দ করতে? উর্মি ভুঁইয়া গম্ভীর গলায় বললেন, এসব নিয়ে আমার সাথে উচ্চ শব্দ করবে না। তোমার বাপ ভাইকে জিজ্ঞেস করো গিয়ে। এসব সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এসেছো, রেস্ট নাও, তবে খবরদার আমার সাথে এসব বিষয়ে কথা বলবে না। যাও, হাত মুখ ধুয়ে রেস্ট নাও। বলেই পাশ কাটিয়ে চলে গেলেন। ইনাবা হতবাক হলো কিছুটা। মায়ের এমন নির্লিপ্ততা তাকে ভাবাচ্ছে। সে দ্রুত গিয়ে বাবাকে বলল, পাপা, কাহিনী কি? তুমি ফোন দিয়ে বলে ভাইয়ের জন্য পাত্রী দেখতে যাবে, কিন্তু আমার কোনো হেলদোল নেই কেন? ঘটনা কি? ইমতিয়াজ ভুঁইয়া হতাশ ভঙ্গিতে বললেন, তোমার আম্মুর সাথে ইহাবের পাত্রী দেখা নিয়ে কথা কাটাকাটি হয়েছে। সেই কথা কাটাকাটি না একেবারে ভাঙচুর করেছি। রাগ উঠেছিল প্রচুর। তোমার মায়ের সাথে তো চাইলেও রাগারাগি করতে পারি না, কিন্তু সেদিন মারাত্মক রাগ উঠে গিয়েছিল, কন্ট্রোল করতে পারিনি। সেই দিন থেকে এখনো একটা শব্দ আমার সাথে বলেনি তোমার আম্মু। ইহাব এবং ইনাবা উভয় হতাশ হলো। ইনাবা বাবার উদ্দেশ্যে পাশে বসে বলল, এবার তুমি গেছো পাপা, তোমার ওরকম করার কি দরকার ছিল? আম্মুর রাগ সম্পর্কে তোমার ধারণা নেই, এখন কিভাবে আম্মুর রাগ ভাঙাবে দেখো। বলে ইমতিয়াজ ভুঁইয়ার গলা জড়িয়ে গালে চুমু দিয়ে উপরে চলে গেল ব্যাগপত্র নিয়ে। ইহাব বাবার দিকে তাকে দুঃখী দুঃখী নজরে চেয়ে বলল, সো স্যাড পাপা।
তোমার জন্যই তো হলো এত কিছু। তোমার প্ল্যানের কথা আগে জানলে নিশ্চয়ই আমি ভীমরুলের বাসায় ঢিল ছুড়তাম না। ইহাব মাথা নাড়িয়ে বাবাকে সহমত জানালো, স্বীকার করে নিল দোষটা তারই। ইমতিয়াজ ভুইয়া খুবই সিরিয়াস ভঙ্গিতে বললেন, মেয়ে দেখতে কবে যাব? খুব শীঘ্রই গেলে ভালো হয় পাপা। এখন বাকিটা তোমার মন মর্জি। মেয়ের আবার পাত্রের অভাব নেই, যে কোনো সময় বিয়ে হয়ে যেতে পারে, তাই আগে ভাগেই আকতটা করিয়ে ফেললে ভালো হতো। ইমতিয়াজ ভুইয়া বললেন, আচ্ছা, ব্যাপারটা দেখছি আমি। হ্যাঁ পাপা, প্ল্যান অনুযায়ী আগাতে হবে। এমনভাবে সবকিছু করবে যেন কেউ ধরতে না পারে আমরা কোনো নাটক করছি। ইমতিয়াজ ভুইয়া ক্রু হেসে বললেন, ওসব তোমাকে ভাবতে হবে না, নিশ্চিন্তে থাকো, সব সামলে নেব। তাছাড়া চেয়ারম্যান বাড়ি থেকে সম্বন্ধও যাচ্ছে, কার সাধ্য তা ফিরিয়ে দেয়।